হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ইন্টারমিডিয়েট লার্নার্স অফ দিট, তোমরা আশা করি যে সবাই ভালো আছো। আজকের ক্লাসটা আমরা হচ্ছে খুব লাইক ক্রুশিয়াল একটা টপিক উপর আজকের ক্লাসটা আমরা নিতে যাচ্ছি। তোমরা হচ্ছে আস্তে ধীরে সবাই জয়েন হয়ে যাও, কারণ আমরা আজকে ক্লাসে শিখবো ইনফরমেশন ট্রান্সফার সম্পর্কে, অ্যাজ ইউ ক্যান সি অন দ্য বোর্ড। সো তোমরা সবাই হচ্ছে জয়েন হয়ে যাও খুব দ্রুত ক্লাসে। তোমাদের এই ক্লাসটি সবাই হচ্ছে শেয়ার করো, তারপর তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন দাও। কারণ হচ্ছে এই ক্লাসটি করার সাথে সাথে তোমরা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এই যে বিষয়টা, এই বিষয় সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না আশা করি। সো তাহলে সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাও, টাইমলাইনে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবকে ইনভাইট করো। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমেই যাই, আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। আমরা যদি ইনফরমেশন এই জিনিসটা বলতে আসলে যখন আমরা দেখি, এটা আমাদের মাথায় কি আসে? ইনফরমেশন মানে কি? তথ্য। ট্রান্সফার মানে কি? স্থানান্তর। তাহলে দুইটার মিনিং হয়ে যাচ্ছে কি? তথ্য স্থানান্তর, ইনফরমেশন ট্রান্সফার। ইট মিনস যে তার মানে আমাদের একটা প্যাসেজ থাকবে যেখানে আমাদের যে তথ্যটা সেটাকে স্থানান্তর করতে হবে। এখন কোন তথ্যটা স্থানান্তর করতে হবে? অবশ্যই যে তথ্যটা প্যাসেজের মধ্যে নাই। তাহলে আমরা সেটা কিভাবে শিখবো, কিভাবে আমরা সেই এক্সিট পার্টিকুলার ইনফরমেশনটা আমরা একটা প্যাসেজ থেকে ট্রান্সফার করতে পারি আমাদের কোশ্চেন অ্যান্সারে, আমরা আজকে ক্লাসে সেটাই সম্পর্কে শিখবো। সো অলরেডি 14 জন জয়েন হয়ে গেছে, খুব ভালো। বাকিরা সবাই জয়েন হও, তোমাদের টাইমলাইনে শেয়ার করো এবং হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন দাও। আবু সাইদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিউল বাশার কমেন্ট করেছে। মোহানা আফরিন আসসালামু আলাইকুম। মুমতাহিনা নওশিন, রিমা আফরোজ ওয়ালাইকুম আসসালাম। সবাইকে, সবাই দ্রুত জয়েন হয়ে যান এবং আপনাদের টাইমলাইনে শেয়ার করেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে মেনশন দিন। আচ্ছা, সো আমরা প্রথমে কথা বলছিলাম যে ইনফরমেশন ট্রান্সফার নিয়ে। তাহলে ইনফরমেশন ট্রান্সফার মানে আমরা বুঝে গেছি যে আমাদের একটা প্যাসেজ থাকবে, সেখানে যে তথ্যটা এখানে যেহেতু বলে দিয়েছে এটার নাম ইনফরমেশন ট্রান্সফার, তার মানে কি আমাদেরকে সে তথ্যটা স্থানান্তর করতে হবে যে তথ্যটা আমাদের দরকার। তাহলে কিভাবে সেটা আমরা সম্পর্কে জানবো? তাহলে আমরা যদি প্রথমেই যাই, there are some criteria, যে কিছু কিছু হুক আছে বা কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো সম্পর্কে ইউ হ্যাভ টু হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া। তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে আমাকে কোন তথ্যটা, যেহেতু আমাকে কাজই হচ্ছে এখানে তথ্য ইনফরমেশন ট্রান্সফার করা, তাহলে আমাকে এক্স্যাক্টলি কোন তথ্যটা আমাকে ট্রান্সফার করতে হবে তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো যদি তোমার মাথায় থাকে আশা করি যে তোমার আর কোনো ধরনের কোনো ভুল হবে না, অ্যাটলিস্ট ইনফরমেশন ট্রান্সফারে। ওকে, সো প্রথমে যদি আমরা দেখি, দেখো এখানে প্রথমে এসেছে হু। তুমি ইনফরমেশন ট্রান্সফার যখন করতে যাবা, আচ্ছা এনামুল হক কমেন্ট করেছে, ওয়াও গো হেড, ফাইন। মহসিন রেজা কমেন্ট করেছে, ফাইন, ভেরি গুড। ওকে, সাকিব ইসলাম, শুভ সন্ধ্যা। ওকে, সো আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইনফরমেশন ট্রান্সফার সম্পর্কে যদি আমরা জানতে চাই, there are some criteria, there are some hooks, there are some points that we have to have in our brain. তাহলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে হো। হো মানে কি? কে, মানে কি? এটা একটা ব্যক্তিকে নির্দেশ করছে। তাহলে আমরা যদি দেখি, দিস ক্লো ইজ ইউজ ফর এ পারসন। পারসন মানে কি? একজন ব্যক্তি। এই হো দ্বারা কিন্তু কোনো বস্তু বা কোনো অবজেক্টকে বোঝাবে না, এর দ্বারা কোনো একজন ব্যক্তিকে বোঝাবে। যেমন who is the best player in football, so I can say যে কে, লিওনেল মেসি is the best player. তাহলে এই যে লিওনেল মেসি একজন মানুষের নাম, এই হো দ্বারা হচ্ছে একজন ব্যক্তিকে বোঝায়। তাহলে আমাদের এখানে উত্তর দিতে হবে সেই ব্যক্তিটি কে, বা ব্যক্তি সম্পর্কিত যে ইনফরমেশনটা থাকবে সেটা সম্পর্কে আমাদের উত্তর দিতে হবে। তারপর আমরা যদি দেখি, নেক্সট আসে হচ্ছে হোয়াট। হোয়াট মানে কি? এই যে এখানে আসে, প্রথমটা ছিল ব্যক্তি, এখন এটা আসবে বস্তু, অবজেক্ট, এ থিঙ্ক অর এনি কাইন্ড অফ ইনফরমেশন, অথবা এটার কোনো ধরনের কোনো যে কোনো একটি তথ্য। সো আমাদের এখানে দিতে হবে এই যে একটা কোনো থিঙ্ক, অথবা আমরা বলতে পারি এই যে অবজেক্ট।
সো তাহলে আমাদেরকে কোনো একটা বস্তু বা কোনো একটা বিষয় বা যে কোনো কিছু সম্পর্কে একটা তথ্য আমাদেরকে এখানে দিতে হবে। নেক্সট আমরা পেয়ে যাচ্ছি ওয়েন। সো ওয়েন মানে হচ্ছে কি, ওয়েন উইল আওয়ার ক্লাস উইল বি স্টার্টিং, যে আমাদের ক্লাসটা কখন শুরু হবে। সো এই যে কখন, সময় নির্দেশ করছে। সো ইট রেফার্স টু দ্য টাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দিস ইন্ডিকেটস ইয়ার। সো ইয়ার মানে কি, বছর। কোন বছর, কত বছর, 2025 সাল, এখন 2024 সাল, 2022 সাল। হ্যাঁ, তারপর হচ্ছে টাইম। টাইম মানে হচ্ছে আমরা অলরেডি জানি টাইম মানে কি, সময়। যেমন আমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসটি প্রতি সোমবার 6টা 15-তে হয়। এক্সিট টাইম, সময়। ডেট, তারিখ, আজকে কত তারিখ, হ্যাঁ, যেমন আজকে 10 তারিখ। সো এই যে ডেট, যদি কোথাও ডেট সম্পর্কিত কোনো কিছু থাকে তাহলে আমরা সেটা নেব। এজ, বয়স, তোমার বয়স কত, যেমন আমার বয়স ধরো আমরা বলি 25 বছর, তোমার বয়স 20 বছর। সে এই যে এইজ সম্পর্কিত যদি কোনো ইনফরমেশন চাই সেই গ্যাপের মধ্যে, আমরা তখন এটা মাথায় রাখবো। ডিউরেশন, সময়কাল। ধরো আমাদের আজকের ক্লাসে সময়কাল কতটুকু হবে, 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট। সো এই যে ডিউরেশন, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের এই যে ওয়েন, কখন হয়েছে, এই জিনিসটাতে হচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে। অথবা পিরিয়ড, যে ধরো কি ওভার 5 ইয়ার্স, ওভার এ পিরিয়ড অফ 5 ইয়ার্স, যে 5 বছর সময়কাল ধরে। পিরিয়ড মানে কি, সময়কাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েনের প্রশ্নের উত্তর যদি দিতে চাই, টাইম, ডেট, এজ, ডিউরেশন অর পিরিয়ড, এই কি পয়েন্টস গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট কামস ওয়ার। ওয়ার মানে ওয়ার ডু লিভ, তুমি কোথায় বাস করো, লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। সো ওয়ার মানে আসছে আমাদের খুব ইজিলি কোথায়, জায়গা সম্পর্কে জানতে চাচ্ছে এই জায়গায়। সো আমরা যদি দেখি এইটা পয়েন্টস আউট করে কি, একটা প্লেস, আই অলরেডি টোল্ড ইউ, এই জায়গা কি, একটা জায়গা, তুমি কোথায় বাস করো। কে বলতে পারে আমি রাজশাহী, সিলেট, আমার কক্সবাজার, হ্যাঁ, বরিশাল। সো যে কোনো জায়গা থেকে দেখতো আমাদের এই ক্লাসটা কিন্তু কিন্তু সারা বাংলাদেশে অনেকেই দেখছে, হ্যাঁ। সো তাহলে আমরা এই যে প্লেস, এটা সম্পর্কে বলতে পারি। ইনস্টিটিউশন, ধরো তুমি কোথা থেকে পড়াশোনা করেছো, যেমন আমি বলতে পারি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। ইনস্টিটিউশন, জায়গার নাম, তোমার পড়াশোনার জায়গার নাম। কান্ট্রি, তুমি কোন কান্ট্রি বিলং করো, বা তুমি ওয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম বাংলাদেশ। তুমি যদি অ্যাব্রোডে যাও, তোমাকে যদি প্রশ্ন করে তোমার কান্ট্রি কি, জায়গা, আমি আমি বাংলাদেশ থেকে এসেছি। অথবা অর্গানাইজেশন, যেমন ধরো নেক্সট জেন ইনস্টিটিউটস, এটা একটা অর্গানাইজেশন, যে তুমি ওয়ার ডু ইউ ওয়ার্ক, আই এম ওয়ার্কিং প্রেজেন্টলি কি এট নেক্সট জেন ইনস্টিটিউটস, এই যে একটা জায়গার নাম বলছি। অথবা অরিজিন, কোথা থেকে শুরু হয়েছে, অথবা কোনো কিছুর একটা উৎস, সোর্স। সো আমাদেরকে উত্তর দিতে হবে এই যে জায়গার এই জিনিসগুলোকে মাথায় রেখে, যদি আমাদেরকে ওয়ার দিয়ে প্রশ্ন করে, সো আমাদেরকে এটা মাথায় রেখে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। সো তারপরে যদি হচ্ছে আমরা দেখি, আচ্ছা, এখানে অনেকেই কমেন্ট করছে, সাচ এ নাইস ক্লাস আয়েশা মিশু, থ্যাংক ইউ। তারপর আমরা বিশ্বাস করে, ওকে, লিখন মিয়া কমেন্ট করেছে এসএসসি 27 পেজ। ওকে, এটা তো তোমার জন্য খুবই খুবই ক্রুশিয়াল এই ক্লাসটা। তুমি টাইমলাইনে শেয়ার দাও, তোমার বন্ধু বান্ধবকেও মেনশন করো। রাইমা আফরোজ রিমি কমেন্ট করেছে, কে কে ক্লাসে আছো, ভেরি গুড। সাকিব ইসলাম, ইয়েস স্যার, ওকে ফাইন। আচ্ছা, সো আমরা হচ্ছে অনেকেই তোমরা আছো, সো তোমরা থাকো এবং তোমাদের টাইমলাইনে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবকেও হচ্ছে মেনশন দাও। তাহলে আমরা অলরেডি উই হ্যাভ লার্ন অ্যাবাউট, এখানে আমরা 4টা জিনিস সম্পর্কে শিখেছি, হু, কে, ওয়ার, কোথায়, হোয়াট, কি, ওয়েন, কখন। এই 4টা জিনিস সম্পর্কে আমরা এখানে অলরেডি শিখে গিয়েছি। নাও আসো তারপর আর কি কি আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াই। সো হোয়াই, হোয়াই মানে কি, কেন। একটা প্রশ্নের মধ্যে আছে যে এই লোকে এই কাজটা করেছে, এখন তোমার গ্যাপের মধ্যে দিয়েছে হোয়াই, সে কেন কাজটা করেছে। হ্যাঁ, সো প্রথমত ধরো একজন হচ্ছে চাকরি ছেড়ে দিয়েছে, লেফট দ্য জব ডিউ টু সিকনেস। কেউ যদি বলে এরকম প্যাসেজের মধ্যে যদি থাকে যে সে চাকরিটা ছেড়ে দিয়েছে, কেন ছেড়ে দিয়েছে, হোয়াই, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট, কি কারণে সে চাকরিটা ছেড়ে দিয়েছে, কি ডিউ টু সিকনেস, এই যে আমরা পেয়েছি তার অসুস্থতার কারণে সে চাকরিটা ছেড়ে দিয়েছে। এই যে তুমি প্রশ্ন উত্তরটা পেয়ে গেছো, হোয়াই, কেন। হ্যাঁ, তাহলে আমাদেরকে দেখলো আজ করে রিজন মানে কি, একটা কারণ সম্পর্কে, যে তুমি
চাকরিটা ছেড়ে দিয়েছে, যে লোকটা প্যাসেজে বলছে সে কেন ছেড়ে দিয়েছে, সেই কারণটা কি, রিজনটা কি। এই যে প্যাসেজে ধরো লেখা আছে সিকনেস, ডিউ টু সিকনেস আর বিকজ অফ সিকনেস, অসুস্থতার কারণে সে চাকরিটি ছেড়ে গিয়েছিল। হি লেফট দ্য জব ডিউ টু সিকনেস, এরকম যদি কোনো একটা বাক্য থাকে তাহলে সেই রিজনটা হচ্ছে তোমাদের উত্তর দিবে হোয়াই। সো কারণ আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তারপর আমরা যদি দেখি হাউ, হাউ মানে কি, কিভাবে। এটা কিভাবে, ধরো কেউ একজন অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, এখন তুমি তাকে প্রশ্ন করতে পারো তুমি কিভাবে অ্যাক্সিডেন্টটা করেছো, প্রসেসটা কি, এটা মানে হাউ ডিড ইট হ্যাপেন, এটা কিভাবে হয়েছে তোমার সাথে। এই যে আমরা বাংলাতে বলছি কিভাবে, তাহলে এটাই যে দিস ক্লো রেফার্স টু দ্য ম্যানার, ধরনটা কি, প্রসেস, প্রক্রিয়া কি, অর মেথড, মাধ্যমটা কি, প্রক্রিয়াটা কি, কোনভাবে, হ্যাঁ কিভাবে তুমি অ্যাক্সিডেন্টটা করেছো। এই যে হাউ মূলত এই জিনিসগুলোর উত্তর দিয়ে থাকে। সো তুমি যখন হাউ এর একটা গ্যাপ ফিল আপ করবা, তোমাকে এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। এরপর আসো আমাদের নেক্সট হোম। সো হোম মানে হচ্ছে কাকে, যেমন আমি যদি বলি আই গেভ এ পেন টু মাই ফ্রেন্ড। সো এখানে কি বলছে যে আমি আমার বান্ধবীকে একটি কলম দিয়েছিলাম, তাহলে এখানে যদি থাকে হোম, কাকে দিয়েছিলাম আমি, কলমটা কাকে দিয়েছিলাম, হোম, তাহলে কি মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড কি আমি, আমি ওকে আমার কলমটা দিয়েছিলাম। সো এই যে মেনশন থাকলো কাকে, কাকে মানে দ্বারা কি ব্যক্তি বুঝায়, কাকে দিয়েছো। সো কোনো একজন ব্যক্তির নাম থাকতে পারে, হ্যাঁ হি সি হিম, হ্যাঁ হার, এগুলা থাকতে পারে। সো কোনো একজন ব্যক্তির নাম যদি থাকে তখন আমরা হচ্ছে এই যে দেখো রেস্টুরেন্ট অবজেক্ট, কোনো একটা বস্তু ওর পার্সন, ব্যক্তি, যেমন দ্য রিসিভার অফ এন অ্যাকশন, তাহলে যে একটা ঘটনা ঘটেছে সেটা কে গ্রহণ করেছে, রিসিভার, হু ইজ দ্য রিসিভার। এই জিনিসটা হবে আমাদের হোমের উত্তর। তাহলে যে আমাদেরকে উত্তর দিতে হবে কাকে বা যাকে, এই সম্পর্কে তো যে জিনিসটা থাকবে, উত্তরটা থাকবে এই পার্টে, আমাদের সেই সম্পর্কে উত্তরটা দিতে হবে। আচ্ছা, তারপরে যদি আমরা আসি ইভেন্ট। সো ইভেন্ট মানে হচ্ছে কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয় হয়েছে, সেই ঘটনা, ইভেন্টটা কি, তাহলে ইট ডিনোটস অ্যান অকারেন্স, অকারেন্স মানে কি, কোনো একটা ঘটনা, অর হ্যাপেনিং, কোনো কিছু হয়েছে, হ্যাঁ। সো ইভেন্ট মানে কি, যে কোনো একটা মেজর একটা কিছু, ক্রুশিয়াল কোনো একটা কিছু হয়েছে, এরকম যদি হয়। ধরো যদি বলতে পারে যে উনি 1960 সালে হি গট ম্যারেড, তাহলে এই যে 60 সালে তার জীবনের একটা কি হয়েছে, একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে, কি হয়েছে, সে ম্যারেড, সে বিবাহ করেছিল, সে বিয়ে করেছে। এই যে জিনিসটা মানে এটা হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে। অথবা তো বলতে পারিস যে সে 2018 সালে একটা নতুন চাকরি পেয়েছে, তাহলে ইভেন্টটা কি, সে নতুন চাকরিতে যোগদান করেছে। হ্যাঁ, এরকম যদি কোনো কিছু থাকে, কোনো একটা অকারেন্স থাকে, তখন সেটা হয়ে যাবে। অথবা বলতে পারে কেউ সে লাইক যদি মারা গিয়েছে, এরকমও কিছু থাকতে পারে। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে ইভেন্টের পর্যায়ে পড়বে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াই, দেন হচ্ছে কিভাবে, হাউ, হোয়াই কেন, হাউ কিভাবে, হোম কাকে, অ্যান্ড ইভেন্ট কোনো একটা ঘটনা। তারপরে আসো অ্যাক্টিভিটি। সো অ্যাক্টিভিটি মানে তো সবাই বুঝছো, মানে কোনো কিছু করা, কোনো একটা কাজ। ওকে, সো আমি এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে অনেকেই জয়েন দিয়েছে, মাহবুব আলম, মুস্তাক আহমেদ, হুমায়রা জাহান, কানিজ ফাতেমা, ফাইন, রাইমা আফরোজ, রিমি, ভেরি গুড। সবাই থাকো হচ্ছে, সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, তোমাদের টাইমলাইনে শেয়ার করো, যাদের পরবর্তীতে ইফ ইউ হ্যাভ এনি টাইপস অফ কোয়েরিজ রিলেটেড টু দিস ওয়ান, হ্যাঁ তোমরা, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ লুক, এই ভিডিওতে যাতে তোমরা একটু লুক করতে পারো। এরপর দেখো আছে অ্যাক্টিভিটি। সো অ্যাক্টিভিটি মানে তো সবাই জানো কোনো একটা কাজ, তাহলে দিস ইনভলভস অ্যাকশন, কোনো একটা কিছু করা, অকারেন্স অর ডেসক্রিপশন মানে কোনো কিছুর বর্ণনা, অ্যাচিভমেন্ট অথবা সে ধরো কেউ পুলিৎজার পুরস্কার পেয়েছে, তাহলে তার অ্যাক্টিভিটিটা কি, সে একটা পুরস্কার পেয়েছে, একটা অর্জন করেছে, এরকম একটা যদি কিছু থাকে, অথবা হ্যাপেনিং কোনো কিছু ঘটনা, উত্তর দিতে হবে কাজ বা অর্জন, তার কি কাজ, সে কি করেছে। হ্যাঁ, ধরো কোনো একটা অর্গানাইজেশনে সে হচ্ছে চ্যারিটিতে কাজ করেছে,
সো এরকম যদি কিছু থাকে বা হচ্ছে সে হচ্ছে কিছু অ্যাচিভ করে থাকে, যেমন সে হি গট পুলিৎজার অ্যাওয়ার্ড, ওরকম কিছু যদি থাকে, নোবেল অ্যাওয়ার্ড ধরো বলতে পারো, হ্যাঁ, অস্কার পেয়েছে, পুরস্কার পেয়েছে, সো এরকম যদি কোনো একটা পুরস্কার বা কোনো কিছু অ্যাচিভমেন্ট থাকে, তখন আমরা হচ্ছে এই যে অ্যাক্টিভিটি এটা মাথায় রেখে আমরা অ্যান্সার করবো। Then it comes to number. So number means it's very like it's a piece of cake that's very easy to understand, right? So এখানে আমরা নাম্বার মানে জানি ধরো পার্সেন্টেজ, যেমন ধরো এই যে এই বছরে এইচএসসি যে রেজাল্ট দিয়েছে এটার পাশের হার কত পার্সেন্ট, ফেল কত পার্সেন্ট করেছে, এরকম যদি কোনো পার্সেন্টেজ থাকে যে 70% পাস করেছে, 30% ফেল করেছে, এরকম যদি কিছু থাকে তখন সেটা পার্সেন্টেজে এই যে নাম্বার সংখ্যার মধ্যে হয়ে যাবে। রেঞ্জ কত থেকে কত, হ্যাঁ, ধরো 18 থেকে 16 থেকে 18 বছর বয়সী যারা ইন্টারমিডিয়েটে পড়ে, এদের রেঞ্জ বললাম। অ্যামাউন্ট সংখ্যাটা কত, কতজন মানুষ ধরো আমাদের আছে ক্লাসে, কতজন মানুষ পার্টিসিপেট করছে বা লাইভটা দেখছে, এই যে আমি এটা বললাম। তারপর আসো অথবা স্ট্যাটিস্টিক কোনো একটা সংখ্যা যদি থাকে, সে তাহলে আমরা সংখ্যা, শতাংশ বা পরিমাণ সম্পর্কিত কোনো ইনফরমেশন যদি জানতে চাই আমরা তাহলে সেই সম্পর্কে এখানে কথা বলবো। তারপর আসো নাম্বার 11 ইফেক্ট। সো ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। ধরো কেউ কিছু একটা করেছে, হ্যাঁ, someone does something, now what's the effect after that, সেই ইফেক্টটা প্রভাবটা কি হয়েছে সেই সম্পর্কে এখানে দেখো। the school ask for a result, ফলাফলটা কি, অথবা আউটকাম। ধরো তুমি পরীক্ষা অনেক খারাপ করেছো, তাহলে what's the effect or what's the outcome of the exam, যে you did good, you did excellent, you did awful in the exam, so something like this, যে তোমাদের কোনো বিষয়ে প্রভাবটা কি, যে পরীক্ষায় অনেক ভালো পরীক্ষা দিয়েছো, you got golden A+, পরীক্ষা খারাপ করেছো, you failed in the exam, তুমি পরীক্ষায় ফেল করেছো। সো এই যে এখানে হচ্ছে মূলত ইফেক্টটা সম্পর্কে হচ্ছে আচ্ছা, অনেকে রানী কমেন্ট করেছে এবার এসএসসি রেজাল্ট শুনে ভয় লাগে। তোমাদের ভয় পাওয়ার কারণ নেই, কারণ তোমরা হচ্ছে এই যে আমরা তোমাদেরকে অনেকগুলো হচ্ছে ফ্রি ক্লাস দিচ্ছি, তারপরে আমাদের নেক্সট মান্থে কোর্স লঞ্চ হবে, তোমরা ওখানে সহজেই খুব একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে তোমরা এনরোলমেন্ট নিতে পারো, যেখানে তোমরা একদম লাইক কি বলবো যে কম্পিটেন্ট টিচারদের দ্বারা, হ্যাঁ, কন্ডাক্টেড যে ক্লাসগুলো, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপর আইসিটি ক্লাসগুলো তোমরা খুব সহজ ভাষায়, হ্যাঁ, এক্সপ্লেইন করা তোমরা হচ্ছে সেই ক্লাসগুলো হচ্ছে তোমরা করতে পারবা। সো ভয় পাওয়ার কারণে তোমরা হচ্ছে আমরা এক্সটেনের সাথে থাকো, আমরা তো তোমাদের সাথেই আছি। ওকে, তারপরে আসো আমরা যে দেখতে পাচ্ছি, আচ্ছা এখন তাহলে আমরা যদি একটু ওভারভিউ করি, তাহলে আমরা প্রথমে হো, হোয়াট, ওয়েন, দেন হচ্ছে ওয়ার, জায়গা সম্পর্কে জেনেছি। তারপর আমরা পড়েছি হোয়াই, কেন, হাউ, কিভাবে, হোম কাকে, ইভেন্ট কোন ঘটনা সেটা সম্পর্কে, দেন উই লুকড এট অ্যাক্টিভিটি কোন একটা ঘটনা, নাম্বার কোন সংখ্যা, or ইফেক্ট। So these are the 11 like criteria that a student has to have in his or her brain. So whenever you are solving information transfer, যখন তুমি হচ্ছে যে ইনফরমেশন ট্রান্সফার গুলো করবা তখন তোমার মাথায় অবশ্যই অবশ্যই এগুলো হচ্ছে করতে পারবো। মুমতাহিনা নওশন কমেন্ট করেছে, ওকে ফাইন। আচ্ছা, তোমরা সবাই থাকো। সাথে ইসলাম কমেন্ট করেছে, ওকে। আচ্ছা, সো তাহলে আমরা এখন যেটা করব, এখন হচ্ছে মূলত আমরা একটা প্যাসেজ সলভ করব। সো উই উইল বি রিডিং দ্য প্যাসেজ এট দ্য ফার্স্ট, দেন আমরা উইল বি সলভিং দ্য ইনফরমেশন ট্রান্সফার। সো কিপ উইথ আস। নাও যদি আমরা এখানে যাই, দেখো এখানে একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, গুস্তাবে আইফেল এন্ড হিজ টাওয়ার। সো আইফেল টাওয়ার, probably we know this name, am I right? So আমরা perhaps we are supposed to learn about this thing. So চলো আমরা তাহলে কি দেখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্যাসেজ, এই প্যাসেজের টাইটেলটা হচ্ছে গুস্তাবে আইফেল এন্ড হিজ টাওয়ার। সো তাহলে আমরা প্যাসেজটা পড়ি নাকি? তাহলে সবাই থাকো। এখন দেখো আমরা বলছি দ্য আইফেল টাওয়ার ওয়াজ নেমড আফটার গুস্তাবে আইফেল। তাহলে দেখো এই যে আইফেল টাওয়ার, আমরা ফ্রান্সের দ্য ফেমাস আইফেল টাওয়ার, পারহ্যাপস উই অল নো অ্যাবাউট দিস, আমরা মানে সবাই জানি এটা সম্পর্কে, আইফেল টাওয়ার, তাই না, আওয়ার ড্রিম ডেস্টিনেশন।
হ্যাঁ, সো এটা আসলে কার নামে নামকরণ হয়েছে? এটা নামকরণ হয়েছে গুস্তাভে আইফেল। এই যে উনি আছে, উনার নামে মূলত আইফেল টাওয়ার এই নামটা নামকরণ করা হয়েছে। তাহলে উনি কে? এখন আমরা দেখবো উনি আসলে কে, ওনার সম্পর্কে আরেকটু ডিটেলস জানবো। সো আমরা যদি দেখি, এ ফ্রেঞ্চম্যান হু ডিজাইন দ্য টাওয়ার, তাহলে প্রথমত আইফেল টাওয়ার নামকরণ করা হয়েছে গুস্তাভে আইফেল, এই যে উনি আছে ওনার নামে। এখন উনি কে? উনি হচ্ছে একজন ফ্রেঞ্চম্যান, তার মানে কি উনি ফ্রান্স, অফকোর্স উনি যেটা আইফেল টাওয়ার ফ্রান্সে বাড়ি বা ফ্রান্সে অবস্থিত, সো এটা ওনার বাসাও ফ্রান্সে হবে। সো উনি হচ্ছে ফ্রান্সে অবস্থিত এবং ডিজাইন, তার মানে কি হো ডিজাইন, তার মানে কি যে এটাকে ডিজাইন করেছিল, নকশাটা যে করেছিল, যে টাওয়ারটা কেমন হবে, এটা রূপটা কেমন হবে, নকশাটা কেমন হবে, তাহলে ডিজাইন দ্য টাওয়ার। তাহলে এই টাওয়ারটা হচ্ছে আমরা সবাই, তাহলে আইফেল টাওয়ার, উই পারহ্যাপস মোস্ট অফ আস উই নো অ্যাবাউট দিস, বাট এটা কার নামে বা কে করেছে আমরা কিন্তু এটা সম্পর্কেও জানতে পারবো while learning about the information transfer. সো তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে হি ওয়াজ বর্ন ইন এ প্রসপারাস ফ্যামিলি। সো প্রসপারাস মানে কি, যে সামর্থ্যবান, যে না যাদের অবস্থা, অর্থনৈতিক অবস্থা বেশ ভালো, বিত্তবান ফ্যামিলি আমরা আরো বলতে পারি। হ্যাঁ, যে বিত্তবান ফ্যামিলিতে পরিবারে সে জন্মগ্রহণ করেছিল ইন 1832। ওকে, কিপ দিস ইন মাইন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে একজন ফ্রেঞ্চম্যান, সে একটা বিত্তবান পরিবারে জন্মগ্রহণ করেছিল। তারপরে সে কত, এই যে সে জন্মগ্রহণ করেছিল 1832 সালে, তাহলে আমরা সে একটা বিত্তবান পরিবারে 1832 সালে সে জন্মগ্রহণ করেছিল। এরপর আসি হি টুক। আচ্ছা, যেহেতু ইনফরমেশন ট্রান্সফার মানে এখানে একটা প্যাসেজ থাকে, সো ওই প্যাসেজটা কিন্তু মোস্টলি পাস্ট টেন্সে, অতীতকাল সম্পর্কিত হয়, আগের একটা ঘটনার উপর নির্ভর করে। সো এখানে তোমরা দেখতে পাবে সবগুলো ভার্ব হচ্ছে ভার্বের ভার্ব টু ফর্ম বা পাস্ট ফর্ম যেটাকে আমরা বলি সেই রূপে আছে। সো তাহলে আমরা দেখি হি টুক হিজ গ্রাজুয়েশন, মানে কি সে তার গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছিল ফ্রম দ্য সেন্ট্রাল স্কুল। তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের মেন একটা কি পয়েন্ট। তাহলে আমরা বাকিগুলো হচ্ছে করে দিব, আমরা গুস্তাভে আইফেল এটা রাখবো, সে 1832 সালে জন্মগ্রহণ করেছে এটা রাখবো। তাহলে সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল সেন্ট্রাল স্কুল, সে সেন্ট্রাল স্কুল থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল অফ ইঞ্জিনিয়ারিং। তাহলে কিসের উপর করেছিল? ইঞ্জিনিয়ারিং এর উপর সে হচ্ছে তার যে গ্রাজুয়েশন অনার্স সেটা কমপ্লিট করেছিল ইন প্যারিস। এবং কোথায় সেটা? অফকোর্স প্যারিসে। and went to work for a railway construction company. তাহলে সে বলছে যে 1832 সালে বিত্তবান একটা পরিবারে ফ্রান্সে, হ্যাঁ, সে জন্মগ্রহণ করেছিল এবং সে ওই যে সেন্ট্রাল স্কুলে থেকে সে অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর সে কাজে, প্যারিসে যেটি অবস্থিত, কাজে গিয়েছিল একটি রেলওয়ে কনস্ট্রাকশন, একটি রেলওয়ে কনস্ট্রাকশন নির্মাণাধীন যে কোম্পানি আছে সেদিকে সে কাজে গিয়েছিল। ওকে, এরপর আসো হিজ মাদার থট, তার মা চিন্তা করেছিল that he would not go far, মানে কি এটা আসলে আমাদের সবারই বাবা মা মনে হয় এরকম চিন্তা করে যে আমাদের দ্বারা আসলে কিচ্ছু হবে না, আমরা জীবনে কিচ্ছু করতে পারবো না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মাও সেম, হ্যাঁ, টিপিক্যাল আমাদের বেঙ্গলি মা, মানে মাদের মতোই, যে ওকে তোমার দ্বারা আসলে কিছু হবে না এরকম। আচ্ছা, সুক্তারা রয় কমেন্ট করেছে আমিও এখানে ক্লাস করতে চাই। ওকে, তোমরা এখানে থাকো, তোমরা আপডেটস পাবা। আমাদের হচ্ছে ডিসেম্বরের যে কোর্স আসবে, এই কোর্সে কিভাবে এনরোলমেন্ট নিবা, ভর্তি হবা, তোমরা হচ্ছে এই পেজের সাথে থাকো, এই পেজে আপডেটস মানে পাবা। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে তার মাও ওরকম আমাদের মাদের মতোই চিন্তা করছিল। হিজ মাদার থট দ্যাট হি উড নট, সে যাবে না, গো ফার, মানে কি সে জীবনে খুব বেশি কিছু একটা করতে পারবে না ওরকম, যে ওকে হ্যাঁ বি পেশেন্ট, ধৈর্যশীল হও। মাম সে বলেছিল, তার মানে কি যে ওকে, যে মম ওকে একটু ধৈর্যশীল হও, হ্যাঁ, তো অধৈর্য কিছু নাই। আই হ্যাভ গট সাম আইডিয়াস, আমার কিছু ধারণা আছে। ইউ উইল সি, তুমি সেটা সময় আসলে কি দেখতে পাবে। গুস্তাভে অ্যাসিওরড হিজ মাদার, মানে কি সে তার মাকে নিশ্চিত করেছিল। তার মা তো টেনশনে ছিল যে হয়তো সে জীবনে তেমন কিছুই করতে পারবে না, কিন্তু গুস্তাভে তার মাকে নিশ্চিত করেছিল যে ওকে ডোন্ট লাইক বি পেশেন্ট,
হ্যাঁ, ডোন্ট টেনশন অ্যাবাউট মি, যে তুমি আমার নিয়ে অত টেনশন করো না। ইউ সি যে আমার কিছু আইডিয়া আছে, আমি ওগুলোকে ইমপ্লিমেন্ট করবো, তার মানে যে তুমি সময় আসলে সেটা দেখতে পারবে, সেটা মার্কেটে বলে সান্ত্বনা দিয়েছিল। এরপর 4 years, অনেক বছর ধরে Gustave made plan after plan of dams, factories and stations and structures of great size. সো সে অনেক বছর ধরে এই যে ডাম তারপরে ফ্যাক্টরি আছে, কলকারখানায় যে স্টেশন এন্ড স্ট্রাকচার, এগুলো নিয়ে সে অনেক বড় বড় আকারে সে পরিকল্পনা করছিল, চিন্তা ভাবনা করছিল যে কি করা যায়। হ্যাঁ, অল ওভার ইউরোপ, পুরো ইউরোপ জুড়ে, অল ওভার ইউরোপ মানে হচ্ছে পুরো ইউরোপ জুড়ে ইঞ্জিনিয়ার্স কপিড দেম। সো ওই যে সে যেগুলো নিয়ে চিন্তা করছিল, তার যে ওই যে ডামস, হ্যাঁ, ফ্যাক্টরিজ, এই যেগুলা স্টেশন, এগুলা নিয়ে সে বড় আকারে যেভাবে চিন্তা করছিল, পুরো ইউরোপ জুড়ে বাকি ইঞ্জিনিয়াররা ওগুলাই হচ্ছে কপি করছিল। কপি পেস্ট মানে দেখে দেখে অনুসরণ করা, একই জিনিস অনুসরণ করা। তারপর আসো, এরপরে কি বলেছে, ইন দ্য মিডল অফ 1880s, 1880 সালের মাঝে এক গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন মানে একদল ফ্রেঞ্চের শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিজম বলতে পারি, হ্যাঁ, পারসুয়েডেড দ্য গভর্নমেন্ট, পারসুয়েডেড মানে কি, কাউকে বুঝানো, কনভিন্স করা, সরকারকে বুঝিয়েছে টু অর্গানাইজ এ ওয়ার্ল্ড ফেয়ার ইন প্যারিস। তার মানে কি, একদল ফ্রান্সের শিল্পপতির ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা সরকারকে পারসুয়েড করেছে, বুঝিয়েছে যে একটা বিশ্বজুড়ে একটা ওয়ার্ল্ড, হ্যাঁ, বৈশ্বিক একটা মেলা বলতে পারো, ওরকম কিছু একটা আয়োজন করার জন্য প্যারিস। গুস্তাভি প্রপোজড আ 980 ফিট টাওয়ার। তাহলে এই যে ওই যে একটা ফেয়ারের কথা বলেছে, তাহলে গুস্তাভে ওখানে 989 ফিট একটা টাওয়ারের প্রস্তাব দিয়েছে যে আমরা এটা করতে পারি, অফ আয়রন, কিসের দ্বারা, আয়রনের দ্বারা, অ্যাজ এ সিম্বল অফ দ্য ফেয়ার। স্যার বলছে সেই ফেয়ারের যে একটা আমরা যে একটা মেলা করবো, এটা ইউনিকনেস কি থাকবে, যে সে হচ্ছে এই যে 989 ফিটের একটা টাওয়ার যে আয়রন দ্বারা তৈরি হবে, সেটার একটা সে প্রস্তাব করেছে। দ্য কনস্ট্রাকশন অফ দ্য টাওয়ার বিগেন ইন জানুয়ারি। তাহলে এই যে আমরা আইফেল টাওয়ার যে চিনি, এটা শুরু হয়েছিল 1887 সাল থেকে। এটা কবে থেকে শুরু হয়েছিল? 1887 সাল থেকে। 40 ইঞ্জিনিয়ার্স, কতজন ইঞ্জিনিয়ার কাজ করেছে? 40 জন ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার্স এবং নকশাবিদ। ওকে, সো উই আর ব্যাক। তাহলে এখানে কি বলছে যে 1887 সালে জানুয়ারিতে আইফেল টাওয়ারের কাজ শুরু হয়ে এটা 40 জন ইঞ্জিনিয়ার এবং ডিজাইনের আন্ডারে এই যে গুস্তাভি ডিরেকশনে 2 বছরের জন্য 2 বছর ধরে আইফেল টাওয়ারের কাজ চলেছে। মানে ইটস হিউজ টাইম, তাই না? টাইম ডিউরেশনটা তো বেশ বড়। দ্য টাওয়ার ওয়াজ ফাইনালি কমপ্লিটেড ইন মার্চ 1889। তাহলে দেখো 2 বছর পর 1887 সালে শুরু হয়ে সেই টাওয়ারের কাজটা সম্পূর্ণ হয়েছিল জানুয়ারিতে শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে কি মার্চের 1889 সালে। ইট ইজ দ্য হাইয়েস্ট স্ট্রাকচার অফ আয়রন মেড বাই ম্যান। তাহলে এটা কি বলেছে যে এটা হচ্ছে একটা সর্বোচ্চ লেভেলের কোন একটা গঠন, স্ট্রাকচার, কি দ্বারা? আয়রনের দ্বারা, মানুষের মানে আয়রন দিয়ে মানুষের দ্বারা তৈরি। এটা একটি হচ্ছে সর্বোচ্চ লেভেলের একটা স্ট্রাকচার বলা যেতে পারে। No such structure has ever been constructed before. তাহলে কি বলছে, এমন ধরনের আইফেল টাওয়ারের মধ্যে এমন ধরনের স্ট্রাকচার আয়রন দিয়ে এর আগে কখনো তৈরি হয়নি। So it is regarded as one of the wonders of the world. So এটাকে বিশ্বের একটা ওই যে আশ্চর্য,
ওয়ান্ডার্স মানে বৈশ্বিক একটা যে সপ্তাশ্চর্য বলে না, সো এরকম একটা আশ্চর্য হিসাবে ধরা হয়। তাহলে এখানে একটা গ্রামার আছে দেখো, ওয়ান অফ দ্য যদি একটা বাক্যে থাকে তখন পরের নাউনটা প্লুরাল হয়ে যায়, এই জন্য এটা হচ্ছে ওয়ান্ডার্স। সো ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তারপরে আসো, অনেকে রানী কমেন্ট করেছে। আচ্ছা, আমাদের নেট একটু ডিস্টার্ব হয়েছিল, সো আমরা আবার চলে এসেছি, সো তোমরা কন্টিনিউ করো। আচ্ছা, জুই আক্তার কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওকে ফাইন। আচ্ছা, সো নাও নেক্সট মুভ টু দ্য নেক্সট ওয়ান। সো আমরা হচ্ছে এই যে এটাই কিন্তু আমাদের প্যাসেজ ছিল, হ্যাঁ। সো আমরা হচ্ছে এখানে দেখলাম যে সে গুস্তাবে আইফেল নামে হচ্ছে ফ্রান্সের একজন, ওনার দ্বারা আইফেল টাওয়ারের নাম করা হয়েছে এই যে আইফেল টাওয়ার। তারপরে সে হচ্ছে কি করেছে, 1832 সালে একটা বিত্তবান পরিবারে জন্মগ্রহণ করেছিল। তারপরে আমরা দেখলাম সেন্ট্রাল স্কুল থেকে সে পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিং এ প্যারিস থেকে। তারপর দেখলাম সে একটা রেলওয়ে স্টেশনে হচ্ছে কাজ কোম্পানিতে মানে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ নিয়েছিল। তারপরে তার মা হচ্ছে তাকে না অনিশ্চিত ছিল সে তার জীবনে কি করবে, কিন্তু সে তার মাকে সান্ত্বনা দিয়েছিল যে তার কাছে কিছু আইডিয়াজ আছে, ওগুলোকে কাজে লাগিয়ে সে ভালো কিছু করতে পারবে এমন কিছু। তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বছর ধরে ড্যামস, তার ফ্যাক্টরিজ, তারপর স্টেশন স্ট্রাকচার এগুলো নিয়ে বৃহৎ আকারে কি করা যায় গুস্তাবে পরিকল্পনা করেছে। তারপরে আমরা দেখলাম পুরো ইউরোপ জুড়ে অন্যান্য যে ইঞ্জিনিয়ার আছে তারা হচ্ছে তার এই পরিকল্পনাটাকে অনুসরণ করেছিল, এবং একদল হচ্ছে ফ্রান্সের একদল লোক তারা হচ্ছে সরকারকে কনভিন্স করেছিল ফ্রান্সে যে আমরা একটা বৈশ্বিক মেলার মতো আয়োজন করতে পারি কিনা। এবং ওইখানে হচ্ছে গুস্তাবে 980 ফিটের একটা টাওয়ার আয়রন দিয়ে তৈরি হবে, এমন একটা ইউনিক জিনিস ওই মেলাটাতে থাকবে, সেটা সে প্রস্তাব করেছিল। এবং ওই টাওয়ারের কাজ 1887 সালের জানুয়ারিতে শুরু হয়েছিল। প্রায় 40 জন ইঞ্জিনিয়ার্স এবং ডিজাইনার্স গুস্তাবের আন্ডারে কাজ করেছিল 2 বছর ধরে, এবং সেটা শেষ হয়েছিল মার্চের 1889 সালে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে আইফেল টাওয়ার, এটাকে হচ্ছে এটা হচ্ছে মানে এটা এর আগে এরকম কোন টাওয়ার হয় না যে একটা সর্বোচ্চ লেভেলের টাওয়ার যেটি মানুষের দ্বারা আয়রন দিয়ে তৈরি হয়েছিল। তারপর আমরা দেখলাম যে এটাকে হচ্ছে পৃথিবীর একটা সপ্তাশ্চর্য মানে একটা আশ্চর্য হিসেবে বলা হয়। সো এই যে আমরা এখানে আছে বাংলাটা যদি একটু দেখো, আইফেল টাওয়ারের নামকরণ করা হয়েছিল ফরাসি নাগরিক গুস্তাবে আইফেলের নামে। সো তোমাদেরকে আমি বাংলাটা দেখে দিচ্ছি কারণ তোমাদের যে ক্যাপ ফিলিংটা দিব, সো আই হোপ দ্যাট তারপর তোমরা সবাইকে কিন্তু পারতে হবে, আর না পারার কোনো চান্সই নেই, তোমরা জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। যে নাগরিক গুস্তাবে আইফেলের নামে যিনি টাওয়ারটি নকশা করেছিলেন তিনি 1832 সালে সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্যারিসের সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক সম্পন্ন করেন এবং একটি রেল নির্মাণ কোম্পানিতে কাজ করতে যান। তার মা মনে করতেন যে তিনি খুব দূর পর্যন্ত এগোতে পারবেন না। ধৈর্য ধরো মা, আমার কিছু ধারণা আছে, তুমি দেখবে। গুস্তাবে তার মাকে আশ্বস্ত করেই বলে। তারপর আমরা দেখতে পাচ্ছি বহু বছর ধরে গুস্তাবে বাঁধ, কারখানা, রেল স্টেশন এবং বিশাল স্থাপনার নকশা তৈরি করেন। সমগ্র ইউরোপের যে প্রকৌশলীরা আছে বা ইঞ্জিনিয়ার আছে তার এই নকশাগুলো অনুকরণ করতেন। তারপর 1880 সালের দশকে মাঝামাঝি সময় পড়াশে বিপ্লব শিল্পপতিদের একটি দল সরকারকে প্যারিসে একটি বিশ্বমেলা আয়োজনের জন্য রাজি করান। ওইখানে গুস্তাবে মেলার প্রতীক হিসেবে 989 ফুটের একটি লোহার টাওয়ার নির্মাণের প্রস্তাব দেন, আয়রন মানে লোহা। এরপরে টাওয়ার নির্মাণ কাজ শুরু 1887 সালে জানুয়ারি মাসে। ওইখানে গুস্তাবে নির্দেশনা 40 জন প্রকৌশলী ডিজাইনার 2 বছর ধরে কাজ করেন। এরপর অবশেষে 1889 সালে মার্চ মাসে টাওয়ারটির কাজ সম্পূর্ণ হয়। দেন আমরা দেখতে পাচ্ছি এটা মানুষের তৈরি লোহার সর্বোচ্চ স্থাপনা, বা এর আগে এমন কোন স্থাপনা নির্মিত হয়নি। এটি বিশ্বের একটি অন্যতম আশ্চর্য হিসাবে বিবেচিত হয়। সো টোটালি গড দ্য প্লেসেস। তাহলে এখানে অনেক আমি মুখে বলেছি, বাংলা দেখেছি। সো এখন আমরা মূলত যাবো অ্যাক্টিভিটিতে। So here it is. So here it's your task, it's your responsibility. সবাই তো তাহলে ইনফরমেশন গুলো তো অনেকবার শুনেছো, বাংলা দেখে দিয়েছি। সো আমরা এখন এখানে অ্যান্সারটা কি হবে আমরা হচ্ছে মূলত এখন এই জিনিসটা দেখবো। আগে তোমাদের জন্য আমি 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা সবাই একটু দেখো এটা সলভ করার হচ্ছে একটু চেষ্টা করো যে এটা আসলে কিভাবে সলভ করা যায়, তোমাদের মাথায় একটু আছে কিনা দেখো। প্রথমে যদি আমরা দেখো এখানে বলেছে হো বা হোয়াট। হো মানে হচ্ছে কে, হোয়াট মানে কি। তার মানে এই প্রথম লাইনের স্পেশালিটি, স্পেশালিটি সে এটা বলে দিয়েছে। ইভেন্ট বা অ্যাক্টিভিটি মানে কোনো ঘটনা বা কোনো কাজ, সেটা কি। ওয়ের মানে কখন, ওয়ার মানে কোথায়। তাহলে আমাদের এখানে টাইম, এখানে আমাদের আছে হচ্ছে টাইম, এখানে বলছে প্লেস জায়গা, তাই না। ওকে, সো ইভেন্ট বা অ্যাক্টিভিটি তো বুঝেছো যে কোনো একটা ঘটনা,
হ্যাঁ মানে গঠনাত্মক কিছু লেখা নাই। সো এখানে হো মানে কে বা কাকে, কে বা কি। সো এটাও এখানে কিছু লেখা নাই, সবাই বোঝাই যাচ্ছে। তাহলে আমরা যদি প্রথমটা দেখি, এখানে বলেছে ডিজাইনার অফ দ্য হাইয়েস্ট স্ট্রাকচারস অফ, হাইয়েস্ট স্ট্রাকচার আমরা কিন্তু প্যাসেজে পড়ছিলাম, বারবার কিন্তু আমরা বলছিলাম যে আইফেল টাওয়ার ওইটাকে কি বল হয় যে হাইয়েস্ট স্ট্রাকচার মেড বাই ম্যান, যে আয়রন দিয়ে মানুষের দ্বারা তৈরি একটা সর্বোচ্চ লেভেলের কোনো কিছু একটা, তাই না? এখন বলছে কখন, তাহলে ওই যে আইফেল টাওয়ার, আমরা যদি এটাকে আইফেল টাওয়ার ধরি তাহলে এটা কখন তৈরি হয়েছিল মনে আছে সবার? জানুয়ারি মাসে কাজ শুরু হয়েছিল, 2 বছর পর সেটা সম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা যদি খুব বেশি ভুল না হয় তাহলে সেটা উত্তরটা হবে কি, এই যে দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো, এই যে দেখো জানুয়ারি 1887। তাহলে এই যে আইফেল টাওয়ারের বিগেন মানে কি কাজ শুরু হয়েছিল কবে? জানুয়ারির, তাহলে কি জানুয়ারির 1887 সালে। তাহলে আমরা এখানে উত্তর লিখবো কি, জানুয়ারি 1887। সো দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। সো তারপরে এখানে বলেছে ওয়ার, সে কোথায় জন্মগ্রহণ করেছিল। সো ওয়াজ বর্ন কি, হি ওয়াজ বর্ন ইন প্যারিস, তাই না? আমি যদি খুব বেশি ভুল না হয়, সো কি এটা উত্তর হবে ওয়াজ বর্ন ইন প্যারিস। ওকে, তারপর আসো কি বলেছে আমাদের গুস্তাবে ইভেন্ট বা অ্যাক্টিভিটি। তার এখানে যে সে 1832 সালে ইন এ প্রসপারাস ফ্যামিলি, সে বলেছে 1832 সালে সে কি করেছিল। তাহলে আমরা যদি যাই প্যাসেজে, যে আমরা যদি একটু দেখি প্রথম প্যাসেজ এখানে আছে সম্ভবত, যে ওকে এই যে আসো 1832 সালে সে কি করেছিল, যে সেন্ট্রাল স্কুল। ওকে ফাইন, তাহলে চলো আমরা প্যাসেজে যাই। তাহলে এখানে উত্তরটা কি হবে বলো তো দেখি, ইভেন্ট বা অ্যাক্টিভিটি, যে আফটার হিজ গ্রাজুয়েশন, আফটার হিজ গ্রাজুয়েশন, just a minute, after his graduation. ওকে, সো এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর আসো গুস্তাবে স্টার্টেড ওয়ার্কিং ওয়েন, সে কখন কাজ করেছে ফর এ রেলওয়ে কনস্ট্রাকশন। সে বলো তো আমাকে এখানে দেখি যে সে কখন কাজ করেছিল একটা রেলওয়ে স্টেশনের জন্য। আমরা চলো এটা বের করি। ইন দ্য মিডল অফ ইট ইজ ওকে জাস্ট এ মিনিট, আমরা যদি দেখে যাই যে to graduation central school you work railway station company is mother that you not be patient. ওকে, তারপরে আসো যে সে 1880 সালে গ্রুপ অফ ফ্রেন্ডস হচ্ছে তাকে হচ্ছে এই যে সরকারকে ইয়ে করেছিল যে কখন কাজটা করা যায় সেটা নিয়ে। তাহলে এখানে কি হবে কারেক্ট আনসার, গুস্তাবে স্টার্টেড ওয়ার্কিং ওয়েন, কখন? আমরা এখানে কি বলতে পারি 1880 কি 1880 জাস্ট মিনিট। ওকে, আমরা একটু যদি প্যাসেজটা দেখি আবার আসো এখানে যে ওকে ফাইন ওকে ওকে। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য মিডল অফ 1880s, এই যে এখানে একদল গ্রুপের সাথে সে হচ্ছে এই যে টাওয়ারের কাজটা শুরু করছিল। তাহলে 80 দশকে 1880। ওকে, তারপর আসো হো বা হোয়াট পারসুয়েডেড দ্য গভর্নমেন্ট টু ইন 1880s। তাহলে কে? আচ্ছা ওয়েট, এক নম্বর হচ্ছে আমরা এখানে কি দিয়েছি, ওকে was born in Paris। তারপর আমরা হচ্ছে after graduation was born, আচ্ছা he was born, just a minute, এটা হবে he was Paris, not he was born 1880 সেটা প্রথম he started working। তারপর after his graduation, after his
গ্রাজুয়েশন, দেন আমাদের হয়তো হবে হচ্ছে গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিজ, কারা সরকারকে যে কনভিন্স করেছিল এটার জন্য এ গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট সো এ গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওই যে সরকারকে কনভিন্স করেছিল যে এটা আসলে কি করতে, কোথায়, ইন প্যারিস। এই যে আমাদের অ্যান্সার হবে এই যে এটা। সো গরিব আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে সে কখন এটা হচ্ছে করেছিল 1800 জানুয়ারি 1887 সালে আইফেল টাওয়ারের কাজ শুরু হয়েছিল। তারপরে হচ্ছে সে 1832 সালে কি হয়েছিল, এই যে গুস্তাবে আইফেল, সে একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল, ওয়াজ বর্ন। তারপরে আমরা দেখতে পাচ্ছি কখন যে সে কাজ কখন শুরু করেছিল, যখন সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আফটার হিজ গ্রাজুয়েশন। তারপর হচ্ছে কে বা কারা এই যে সরকারকে কনভিন্স করেছিল যে এক গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা হচ্ছে সরকারকে কনভিন্স করেছিল যে আমরা একটা ওয়ার্ল্ড ফেয়ার করতে পারি কিনা 1880 দশকের দিকে, কোথায়, ইন প্যারিস, যে প্যারিসের মধ্যে। সো তাহলে আমাকে বলো, তোমরা একটু কমেন্ট করো তোমাদের এই যে চার্টটা বুঝতে কোনো ধরনের কোনো কনফিউশন, ইজ দেয়ার এনি কনফিউশন রিগার্ডিং আন্ডারস্ট্যান্ডিং দিস ওয়ান? ইফ ইউ হ্যাভ, জাস্ট ইউ ক্যান জাস্ট মেক এ মেসেজ ইন দ্য লাইক এই যে লাইভ চ্যাটের মধ্যে। সো তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই জিনিসটা হচ্ছে এখানে ক্লিয়ার হয়ে গেছে। আই হোপ দ্যাট দের ইজ নো কনফিউশন। আমরা এখন কখন হয়ে গেছে, সময় পেয়ে গেছি, কি হয়েছিল, সে জন্মগ্রহণ করেছিল, কারা করেছিল, গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দেন হচ্ছে কোথায়, জায়গার নাম, প্লেস ইন প্যারিস। নাও আসো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্সারটা দেওয়া আছে। ওকে, নাও আমরা হচ্ছে আরেকটা প্যাসেজ পড়বো। সো একটা প্যাসেজ কিন্তু আমরা গুস্তাবে আইফেল সম্পর্কে জানতে পেরেছি। আমরা এই ক্লাসে যে শুধুমাত্র মানে উই অ্যাকচুয়ালি লার্নস, নট অনলি উই লার্নস অ্যাবাউট information transfer, but also we got to learn about the Eiffel Tower, our dream destination, সেটার যে কে তৈরি করেছে, কখন, কোন উদ্দেশ্যে তৈরি করেছে, সেটা কি, কবে শুরু হয়েছিল কাজ, কবে শেষ হয়েছে, আমরা কিন্তু এই জিনিসটা সম্পর্কে জানতে পেরেছি। সো তোমরা এখানে জিনিসটা দেখতে পাচ্ছ যে আমি যে প্রথম দিকে যে জিনিসটা দেখিয়েছি যে ঘটনা, জায়গা, ওয়েন, কখন, কোথায়, কিভাবে, এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখো ঠিকভাবে, তাহলে এটা বোঝা কিন্তু খুব বেশি একটা কঠিন কিছু না। নাও আসো আমরা এখন আরেকটা জিনিস সলভ করবো। সো আমরা যদি দেখি এখন আমরা হচ্ছে আরেকটা প্যাসেজ সলভ করবো, তারপর হচ্ছে ওকে, মোহনা ফ্রেন্ড কমেন্ট করছে ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে হচ্ছে সবাই থাকো, চলো আমরা এই প্যাসেজটা কমেন্ট করি। Stephen Hawking is considered the greatest. Stephen Hawking, we probably know this name because he is like one of the most famous physicians, right? So considered the greatest physicist after Einstein. তাহলে স্টেফেন হকিং কে আইনস্টাইনের নাম তো সবাই জানে, আইনস্টাইনের পরে বিবেচনা করা হয় সবচেয়ে বড় যে ফিজিক্স, হ্যাঁ, সে হিসাবে। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। তাহলে দেখো সে কোথায় জন্মগ্রহণ করেছে, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে। কত সালে করেছে, 1942 সালে, ইন 1942। তাহলে হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন 1942। হি ওয়াজ ভেরি স্কিলড, সে কি দক্ষ ছিল, ইন ম্যাথমেটিক্স। তাহলে দেখো সে কিসে দক্ষ ছিল, ম্যাথমেটিক্সে। ম্যাথমেটিক্স তো মানে বুঝো গণিতে, ফ্রম এন আর্লি এজ। তার মানে কি, সে তার খুব অল্প বয়স থেকে, ছোট থেকেই বলা যায় সে গণিতের উপর তার বিশাল একটা দক্ষতা ছিল, বা সে অনেক বেশি দক্ষ ছিল। হি রোট এ বুক, তার মানে কি, সে একটা বই লিখেছিল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তাহলে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম মানে কি, ব্রিফ মানে কি সংক্ষিপ্ত, তাহলে সময়ের যে সংক্ষিপ্ত একটা ইতিহাস সেই সম্পর্কিত সে একটা বই লিখেছে। তাহলে দেখো মেজর একটা অ্যাক্টিভিটি বা ইভেন্ট, এটা কিন্তু এই প্রশ্নটা এটা যদি থাকে, এটা কিন্তু এখানে উত্তরটা আসতে পারে যে সে একটা মেজর একটা কি, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এর নামে সে একটা বই লিখেছিল। ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস ইন 1880। তাহলে দেখো সে কি বলছে, 1888 সালে সে একটা কি, ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস, এটা নামে আরো একটা বই লিখেছে। এরপর ইন দিস বুক, সেই বইয়ে হি এক্সপ্লেইনস কসমোলজি ফর
দ্য জেনারেল পাবলিক। সে কসমোলজি সম্পর্কে হচ্ছে সাধারণ যে জনগণ আছে, জনতা আছে, তাদেরকে সেটা বুঝিয়েছে বা ব্যাখ্যা করেছে। It became famous and established his reputation as a great scientist. তাহলে এই যে সে বইটা লিখেছে, সেই বইটা হচ্ছে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল, অনেক বেশি নাম পেয়েছিল, এবং এটার ফলে সে কি হয়েছিল, একজন বিখ্যাত একজন সায়েন্টিস্ট হিসাবে পরিগণিত হয়েছিল। এরপর আসো, হি রিসিভড হিজ পিএইচডি। এই যে আরেকটা মেজর ঘোষণা বা ইভেন্ট, আসো, ইন কসমোলজি। কিসের উপরে? কসমোলজির উপরে। তাহলে সে কসমোলজিতে কি পেয়েছিল? পিএইচডি করেছিল। ওকে, কসমোল ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি ইন 68। আরেকটা মেজর ইনফরমেশন, সে প্রথমত পিএইচডি করেছে কিসের উপর? কসমোলজির উপর। তারপরে আসো, সে কোথা থেকে করেছে? ক্যামব্রিজ ইউনিভার্সিটি, one of the most like topmost universities ever. তাহলে কি বলেছে যে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে কসমোলজির উপর 1968 সালে। Very clear idea. So, but fortune did not favor of him. What does fortune mean? ভাগ্য did not favor. Favor মানে কি? অনুকূল, অনুকূল বা তার পক্ষে ছিল না। সে এত কিছু, সে একদম ছোট বয়সে তার গণিতের উপর অনেক বেশি পারদর্শিতা ছিল, তারপরে সে হচ্ছে বই লিখেছে, তারপর তার বই অনেক নাম পেয়েছে, জনপ্রিয়তা পেয়েছে, এবং সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে কসমোলজি নিয়ে, এবং কত সালে? 1968 সালে। বাট দ্য লাক ওয়াজ নট ইন হিজ ফেভার। তাহলে ফরচুন, ভাগ্য কি ছিল না? তার অনুকূলে ছিল না বা তার পক্ষে ছিল না। কেন ছিল না? কেন এই কথাটা বলেছে? রিজনটা কি? আমরা এখন নেক্সট প্যাসেজে দেখব। ইন 1972 কি বলেছে? 1997 সালে হি বিকেম এ ভিকটিম। ভিকটিম মানে কি? ধরো যার সাথে অন্যায় হয়, হ্যাঁ, যে হচ্ছে কি বলবো, যে তোমার সাথে খারাপ কিছু যার সাথে হয়, তাহলে হি বিকেম এ ভিকটিম অফ ব্রিগস ডিজিজ। তাহলে এই যে দেখো, সে একটা ব্রিগস নামে এই রোগে, সে ডিজিজ মানে রোগ। তাহলে এই 1972 সালে সে দেখো, প্রথমে সে 1968 সালে সে কিন্তু পিএইচডি করেছে, বাট তার ঠিক 4 বছর পর 1972 সালে কি হলো? সে একটা ভিকটিম হয়েছিল এই যে ডিজিজটা যে আছে, এই গ্রিক্স ডিজিজ, এই রোগে সে হচ্ছে, তার এই রোগটা হচ্ছে হয়েছিল। সিন্স দেন, তারপর থেকে, সিন্স মানে তখন থেকে, সিন্স দেন তারপর থেকে, হি হ্যাজ বিন কনফাইন্ড টু এ হুইল চেয়ার। ওই যে 1972 সালে তার যে গ্রিক্স রোগটা যে হয়েছে, এরপর থেকে সে হাঁটাচলা করতে পারে না। তার মানে কি? তারপর থেকে সে হুইল চেয়ারে হচ্ছে একদম তার জীবন, হ্যাঁ, ওইখানে হচ্ছে ফিক্সড হয়ে গিয়েছে। ওকে, তারপরে আসো কি হয়েছে? উইথ নো পাওয়ার টু কন্ট্রোল হিজ বডি। তার মানে কি? ওই যে তার এই রোগ হওয়ার পরে তার হচ্ছে তার নিজের শরীরে কোনো ধরনের কোনো পাওয়ার ছিল না, মানে সে কোনো নড়াচড়া বা সে কোনো মুভমেন্ট বা সে তেমন হাঁটা চলা ওগুলো কিছু করতে পারতো না। বাট হি কন্টিনিউ টিচিং থ্রু দ্য হেল্প অফ কম্পিউটার। দেখো, সে মানে হি ওয়াজ সাচ এ নলেজেবল পারসন, সে এত বেশি রিসোর্সফুল একজন ব্যক্তি ছিল। সে একটা নাম করা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে কসমোলজিতে। তার ম্যাথমেটিক্সের উপর অনেক পারদর্শিতা ছিল, হ্যাঁ, এত কিছু করেছে, সে বই লিখেছে, সেই বই অনেক নাম পেয়েছে, কিন্তু সে 1972 সালে একটা রোগে পতিত হয়েছে বা তার একটা রোগ হয়েছে। সেই রোগের কারণে তার কি হলো? সেই ডিজিজের কারণে তার হাঁটা চলা বন্ধ হয়ে গেছে, তার মুভমেন্ট, সে হুইল চেয়ারে বসে পড়েছে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। বাট স্টিল as he had been very much passionate about teaching, তার কিন্তু পড়ানোটা থামেনি। সে কি করতো? সে কম্পিউটারের সাহায্যে সে তার যে টিচিং বা পড়ানোটা আছে, তার নলেজটা সে ঠিকই ট্রান্সফার করেছে, তার যে জ্ঞান সেটা সে ঠিকই শেয়ার করেছে। কিসের মাধ্যমে? থ্রু দ্য হেল্প অফ কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে। এরপর আসো ইন 1974, তাহলে 1974 সালে তার সাথে কি হচ্ছে? হি ওয়ান দ্য প্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড। ওকে, সো যেহেতু 1972 সালে তার কিন্তু ডিজিজ হয়েছিল এবং 1974 সালে তার লাইফে আরেকটি মেজর ইভেন্ট হয়েছে, তাহলে সেটা কি?
হ্যাঁ, ওকে। সো সেটা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি যে 1974 সালে সে হি ওয়ান দ্য প্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড ফর থিওরিটিক্যাল ফিজিক্স। তাহলে দেখো, সে থিওরিটিক্যাল ফিজিক্সের জন্য, হ্যাঁ, তাত্ত্বিক যেটাকে বলি, সেই তাত্ত্বিক ফিজিক্সের জন্য সে আলবার্ট আইনস্টাইন, বা এই যে আলবার্ট আইনস্টাইন যে অ্যাওয়ার্ড, এই যে একটা মোস্ট পপুলার অ্যাওয়ার্ড আছে, সে এইটা হচ্ছে 1974 সালে সে পেয়েছে। তারপর আসো ইন 1979। তাহলে এখানে কিন্তু এই প্যাসেজ আবার অনেকগুলো সাল আছে, সো কোন সালে কোনটা হয়েছে এটা মাথায় রেখো। 1968 সালে সে পিএইচডি করেছে, তার 4 বছর পর 72 সালে তার হচ্ছে এই যে গ্রিগস এই রোগটা হচ্ছে ডিজিজটা হয়েছে। তার হচ্ছে আরো 2 বছর পর সে হচ্ছে কি হয়েছে যে আলবার্ট আইনস্টাইন যে অ্যাওয়ার্ড, সে অ্যাওয়ার্ডটা পেয়েছে। তারপরে আসো 74 পরে 79 সালে সে he joined Cambridge University as a Lucasian professor of mathematics। তাহলে সে ম্যাথমেটিক্সে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে এজ এ লুকেশন প্রফেসর হিসেবে সে যোগদান করেছিল। তারপরে হি ক্যারিড আউট হিজ রিসার্চ। সে কি করেছে, তার যে রিসার্চ আছে, গবেষণা প্রবন্ধ আছে, সেটা সে চালিয়ে গিয়েছিল ওয়ার্ক ইউজিং হিজ কম্পিউটার। দেখো, তার যে রোগ হয়েছিল না, সে রোগের জন্য সে কিন্তু কোনো ধরনের কোনো মুভমেন্ট চলাফেরা এগুলো করতে পারতো না, উনি হুইল চেয়ারে হচ্ছে ওনার বাকি জীবনটা কাটিয়েছে। কিন্তু সে কি করেছে, কম্পিউটারের সাথে সে তার যে টিচিংটা, হ্যাঁ, সেটা কিন্তু সে কন্টিনিউ করেছে। সো তাহলে কি বলেছে যে সে যেহেতু ওই যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি লোকেশন প্রফেসর হয়েছিল এবং হি ক্যারিড আউট হিজ রিসার্চ, রিসার্চ মানে কি, গবেষণা, হ্যাঁ, তার যে ফিল্ড আছে সেই ফিল্ডে কিন্তু সে গবেষণা কন্টিনিউ করেছে। সো সে তার গবেষণাটা করেছে ইউজিং হিজ কম্পিউটার। ওই যে সে যেহেতু কম্পিউটারের মাধ্যমে কিন্তু সে পড়াশোনা, টিচিংও করেছে, শিক্ষকতা, আবার সে তার গবেষণাও চালিয়ে গেছে। দিস গ্রেট সেন্টেন্স ব্রিথ হিজ লাস্ট। তাহলে এই যে এত মহৎ, এত বড় মাপের একজন বিজ্ঞানী, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল অন 14 মার্চ 2018। তাহলে খুব রিসেন্টলি, কিন্তু খুব বেশি হয়নি। তাহলে 14 মার্চ 2018 সালে সে হচ্ছে কি করেছে, শেষ নিঃশ্বাস বা দুনিয়া থেকে চলে গিয়েছিল বা মৃত্যুবরণ করেছিল। তাহলে আমরা কিন্তু এখানে বেশ কিছু মানে সাল দেখতে পাচ্ছি। তাহলে আমাদেরকে কিন্তু এই সালগুলো তোমরা একটু মাথায় রাখো যে কোন সালে কোন ঘটনাটা হয়েছে। হ্যাঁ, ওকে। সো তাহলে চলো আমরা এখন এটাতে যাই। সো আই জাস্ট ওয়ান্ট টু গিভ ইউ 1 মিনিট। তোমরা সবাই 1 মিনিট, এটা তো জানো হবো হোয়াট, কে বা কারা বা কি, অ্যাক্টিভিটিস মানে কোন ঘটনা হয়েছে, নেম অফ দ্য ওয়ার্ক অর অ্যাচিভমেন্টস, সে কি কাজ করেছে এবং সে অর্জন, সে কিন্তু একটা পুরস্কার পেয়েছিল, খুব নাম করে একটা পুরস্কার। হ্যাঁ, সো এই যে এটা হয়তো এখানে থাকবে। তারপরে টাইম ইন ডেট, টাইম ইন ডেট তো মানে বুঝো সময় অথবা তারিখ কখন হয়েছিল সেটা। সো তোমরা একটু 1 মিনিট দেখো এটা। ওকে, সো তাহলে দেখো, আমরা এখানে প্রথমে যদি দেখি এইমস, এইমস মানে কি, লক্ষ্য, হাইলাইটিং হিজ গ্লোরিয়াস ওয়ার্ক, তাহলে এটা এখানে আমাদের কোনো কিছু নাই, সেটা বাদ। লাইফ স্প্যান, তাহলে স্পেন্ট এ লাইফ অফ, আচ্ছা বলেছে সে কি কত বছর বা অ্যাক্টিভিটিসটা কি ছিল, সে কি করেছে। ওকে, সো তোমরা একটু ভাবো যে এখানে কি উত্তর হতে পারে। নেক্সট আসে স্টেফেন হকিং রোট এ বুক। ওই যে যদি একটু মাথায় রাখো, সে একটা বই লিখেছিল, তাহলে সে কি বই লিখেছিল দেখা তো, এখানে আছে কিনা, সে কি বই লিখেছিল দেখো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তাহলে আমরা যদি দেখি তাহলে সেটা কি হবে, এখানে আমরা যদি এটা যদি অ্যান্সার করি প্রথমে, তাহলে এটা হবে কি লাইফ। আচ্ছা, প্রথমে এটা দেখো, তাই লাইফ স্প্যান মানে জীবনকাল, কত বছর জীবনকাল ছিল, সেটা হবে সে জন্মগ্রহণ করেছিল, মৃত্যুবরণ করেছে 2018 সালে, এবং সে জন্মগ্রহণ করেছিল কি
1942 সালে। সো আমরা যদি এটা কাউন্ট করি তাহলে এটা হয়ে যাবে 76। ওকে, তারপরে আসা হচ্ছে সে বই, এখানে হবে বইটার নাম, সে কি বই লিখেছিল, এ ব্রিফ, যদি তোমরা মনে রাখো, এ ব্রিফ অফ টাইম। তারপরে হচ্ছে ছিল ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস, ফ্রম দ্য বিগ ব্যাং, আমি একটু করে লিখছি, টু দ্য প্রেজেন্ট টাইমস, টু দ্য প্রেজেন্ট টাইমস। ওকে, সো তাহলে সে এই বইটা লিখেছিল। তারপরে আসা হচ্ছে কি করেছিল, হি টুক এ ডিগ্রি, ওই যে একটা ফেমাস একটা ইউনিভার্সিটি থেকে সে একটা পিএইচডি ডিগ্রি করেছিল। তাহলে পিএইচডি ইন কসমোলজি, টাইম এন্ড ডেট, ডেট মানে কি আমাদের সময় দিতে বলেছে, তাহলে সে কবে সে ডিগ্রিটা করেছিল। আমরা যদি একটু চট করে দেখি, একটু এই যেখানে দেখো, হি রিসিভড হিজ পিএইচডি ইন কসমোলজি ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি ইন কত 1964। তাহলে এখানে কি হয়ে যাবে 1964, 1968, সেটা কি হয়ে যাবে 1968, 1968 সালে সে কসমোলজিতে পিএইচডি করেছিল ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে। ওকে, এরপরে সে হোপ অফ হোয়াট মানে কি, তার জীবনে কি ঘটেছিল। তাহলে আমরা আগে এটা পড়ে নেই, অ্যাপয়েন্টেড স্টেফেন হকিং অ্যাজ এ লুসিশিয়ান প্রফেসর। তার মানে ওই যে সে লাস্টের দিকে কোথায় মানে কি হয়েছিল, যে একজন লুসিশিয়ান প্রফেসর হিসেবে যোগদান করেছিল 1979 সালে। তাহলে কি কোথায় যোগদান করেছিল, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তাহলে সে এই যে লুসিশিয়ান প্রফেসর হিসেবে 1979 সালে কোথায় যোগদান করেছিল, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। ওকে, তারপরে আসলে লাস্টে যেটা আমাদের আছে হি সে কি অ্যাক্টিভিটিস 1972, তাহলে আমাদের হুক পয়েন্ট আছে 1972। তাহলে আমরা এখন যাব হচ্ছে 1972 সালে সে কি করেছিল। তাহলে 1972 সালে আমরা কি দেখতে পাচ্ছি, আলবার্ট আইনস্টাইন। আচ্ছা চলো আগে তোমাদেরকে একটু প্যাসেজ থেকে দেখিয়ে দিই, দেখো তো এখানে আছে কি না, যে হি ওয়ান দ্য ওকে হি ওয়ান দ্য প্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড ফর থিওরিটিক্যাল ফিজিক্স। ওকে, সো এখানে দেখো কি হবে, এটা আমাকে একটু বলো তো দেখি তোমরা সবাই, এটা কি হবে, এটা বলেছে। আচ্ছা এরপরে আসো 1972, আচ্ছা আমাদেরকে খুঁজে বের করতে হবে 1972 সাল, 1972, এই যে আমরা পেয়েছি, এই যে দেখো 1972, 1972। দেখো এখানে তার কি হয়েছিল, অ্যাক্টিভিটি মানে মেজর, হ্যাঁ, যে বলার মতো তার জীবনে কি উত্থান পতন সেটা হয়েছিল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা এখানে সে 1972 সালে গ্রিক্স ডিজিজ এইটাতে ভুগেছিল, বা হচ্ছে অথবা আমরা বলতে পারি যে কনফাইন্ড টু হুইল চেয়ার, মানে কি সারা জীবনের মতো সে হুইল চেয়ারে স্থানান্তরিত হয়ে গিয়েছিল। তাহলে আমাকে বলো এখানে কি হতে পারে, তাহলে became wet, ওকে আমি কি কোথাও মিস করেছি, প্রস্টেস 1976, ওকে 2 নম্বরে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ঠিক আছে 3 1966, 4 ক্যামব্রিজ ইউনিভার্সিটি বিকেম এ ভিকটিম, ওকে তাহলে এটা কি হবে, became a victim, became a victim of এই যে ডিজিজটা ছিল DISE, এই যে এটাতে হয়েছিল, অথবা ওই যে আমরা কনফাইন টু হুইল চেয়ার, হ্যাঁ আমরা ওইটাও দিতে পারি অল্টারনেটিভ হিসেবে। ওকে, সো এই তো তারপরে আসো, এই তো আমাদের এখানে এই তো আমরা এখানে 1 2 3 4 5, এই যে আমরা 5টা পয়েন্ট হচ্ছে এখানে পেয়ে গেছি। সো আমাকে বলো তোমাদের ইজ দ্য এনি কনফিউশন রিগার্ডিং দিস ওয়ান, যে তোমরা সবাই হচ্ছে একটু কমেন্ট করো যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, বা আর কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা, বা কিছু আছে কিনা। হ্যাঁ, ক্লাসটা 6:15-তে শুরু হয়েছিল, ক্লাস অলমোস্ট শেষ হয়ে যাবে এখন। ওকে, তোমরা বাকিরা সবাই বলো, তাহলে আমরা
দেখো আমি প্রথমে যেটা বলেছিলাম মেইন ঘটনা, তোমরা যদি প্যাসেজটা, হ্যাঁ তোমরা যদি একবার প্যাসেজটা একটু লাইন বাই লাইন ধরে ধরে মেজর ঘটনাগুলো, যখন তোমার ডেট থাকবে ডেটগুলো একটু পার্টিকুলারলি মাথায় রাখবা যে ওই ডেটে কি ইভেন্ট হয়েছিল বা কি হয়েছিল, হ্যাঁ বা সে মেজর কি করেছে, সময় যে আমরা হচ্ছে এটা কিন্তু খুব সহজ, মানে ইনফরমেশন ট্রান্সফার। জাস্ট আজকে ক্লাসটা যারা করেছে আমার মনে হয় তোমাদের এইটা আর হচ্ছে কঠিন হওয়ার কথা না। তোমরা হচ্ছে জানা, বাকিরা সবাই জানাও যে তোমাদের কোন ধরনের কোনো কনফিউশন আছে কিনা। সো আমরা হচ্ছে আজকে দুইটা প্যাসেজ সলভ করেছি, তাছাড়া আমরা হচ্ছে দেখেছি যে কি দেখেছি আমরা বলতো, যে মেন যে পয়েন্টস গুলা, হ্যাঁ কি থিংস গুলো যেটা আমাদের উই হ্যাভ টু কিপ ইন আওয়ার ব্রেন while doing information transfer. সো আমরা যদি এই জিনিসগুলো মাথায় রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনফরমেশন ট্রান্সফার can become কি very easy to comprehend or very easy to understand. সো তাহলে বাকিরা সবাই জানো যে তোমাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা। ওকে, সো আমরা এই যে হোয়াই, হাউ, হোম, ইভেন্ট এগুলো কিন্তু আমরা দেখেছিলাম, বা অ্যাক্টিভিটি, নাম্বার অর ইফেক্ট। সো এই তো আমাদের হচ্ছে আজকের ক্লাস ইন নাটশেল। আমি যদি বলি আমাদের আজকের ক্লাসটা এতটুকুই ছিল। এখন আমি তোমাদেরকে অনেকেই হচ্ছে তোমরা কমেন্ট করেছো যে আমি এই কোর্সে ভর্তি হতে চাই। সো তোমাদের জন্য যে বিষয়টা সেটা থাকবে আমাদের হচ্ছে যে ব্যাচ আসবে নেক্সট মান্থে। সো তোমরা আমাদের এই ইংলিশ, পার্টিকুলারলি যদি ইংলিশ ফার্স্ট পেপার কোর্সে এনরোল হতে চাও বা ভর্তি হতে চাও, তোমাদের জন্য এটা কোর্স ফি ছিল 800 টাকা, মাত্র 750 টাকায়। আমি আবার মেনশন করছি, মাত্র 750 টাকায় তোমরা আমাদের এই যে ইংলিশ ইন্টারমিডিয়েট এইচএসসি ফার্স্ট পেপারের যে কোর্স হচ্ছে পুরাটা তোমরা পেয়ে যাবে, যেখানে আমরা প্রত্যেকটা ইউনিট ধরে ধরে টেক্সট, হ্যাঁ সিন প্যাসেজ যে টেক্সট গুলো আছে আমরা ওগুলো তোমাদের এক্সপ্লেন করাবো, ওগুলো রিলেটেড যত অ্যাক্টিভিটিস আছে এমসিকিউস বলো ওগুলো থেকে, হ্যাঁ ফ্লো চার্ট, তারপরে ইনফরমেশন বা ট্রান্সফার এগুলো আমরা সব করাবো। তারপর রিডিং স্কিলসের মধ্যে হচ্ছে তোমাদের সামারাইজিং, তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জ, হ্যাঁ ওগুলো কিন্তু আমরা তোমাদের সলভ করবো। তাছাড়া রাইটিং এ ইমেল, তারপর হচ্ছে প্যারাগ্রাফস, ইনফর্মাল লেটার, কমপ্লিট স্টোরি, পুরা, হ্যাঁ তোমাদের সিলেবাসে যা যা আছে সব কিন্তু মানে গ্র্যাজুয়ালি একদম ধরে ধরে তোমাদের সবগুলো পড়ানো হবে। এটা গেল। আর হচ্ছে তো তোমরা যদি ইংলিশ ফার্স্ট পেপার কোর্সে তোমরা যদি আমার ক্লাস করতে চাও তাহলে আমাদের হচ্ছে এই পেজের সাথে থাকো, ইউ উইল বি গেটিং দ্য আপডেটস। হ্যাঁ তোমরা হচ্ছে কোর্সে এনরোল হয়ে যাবে আশা করি। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা বলতে চাই, আমাদের ইভিউএ কোর্স যেখানে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং আইসিটি, ইন টোটাল ইউ উইল বি গেটিং দিস 5 কোর্সেস। যে সবাই যদি 5টা কোর্স একসাথে, লাইক এই ক্লাসগুলো কিন্তু সবই একদম আমাদের কম্পিটেন্ট টিচার্স ইনস্ট্রাক্টরদের দ্বারা কন্ডাক্ট করা হবে, হ্যাঁ তাহলে ওইটার দাম হচ্ছে 4000, কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র সেটা 2400 টাকায়। টোটাল 5টা কোর্স, প্রত্যেকটা তোমাদের সিলেবাসে যা যা কন্টেন্ট আছে সবকিছু গোছানো ভাবে, হ্যাঁ সবকিছু তোমাদের পড়ানো হবে, মাত্র 2400 টাকায় পেয়ে যাবা। আর যদি শুধু আমার এই ইংলিশ ফার্স্ট পেপার কোর্স নিতে চাও, as I have already mentioned you that, মাত্র 750 টাকায় তোমরা সেটাতে এনরোল হতে পারো from December. So I hope that you will not have any types of confusions regarding these information transfer after doing my classes. So keep in touch with Next Gen Institutes. See you in the next class with any other new topic. So till then, bye bye. Assalamu alaikum.